দর্শক, পাকিস্তানে যুদ্ধবিরতি হওয়ার পর এবার ভারতীয় সেনাবাহিনী সত্যি সত্যি বাংলাদেশে কিছু করতে চলেছে। কারণ ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অফিসিয়ালি আজ অনেক কিছু দেখানো হয়েছে। তবে সেই সমস্ত কিছু দেখানোর আগে, সেই বিষয়ে কথা শুরু করার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে চাই। আপনারা মানেন তো যে এই বাংলাদেশে বেশ বড় একটা সংখ্যক রাজাকার আছে, রাজাকারের বাচ্চা আছে? না, আমি এখানে কাউকে নির্দিষ্ট করে কথাটা বলছি না, মানে আমরা মানি তো। এখন আপনি যদি আমাকে রাজাকার বলেন, আমার খারাপ লাগবে, আমি মানতে চাইবো না, আমি সে প্রসঙ্গে আসছি না। আমার প্রসঙ্গ হচ্ছে আমরা মানি তো যে কয়েক লক্ষ রাজাকার এবং রাজাকারের বাচ্চা এই দেশে এখনও আছে, যাদেরকে বর্তমান সময়ে ব্যাপকভাবে সমাজে লাফালাফি করতে দেখা যাচ্ছে। এটা আমরা মানি তো। এবার বলবেন, ভাই কেন এইসব কথা বলছো? কারণ দেখুন, এই রাজাকারদের একটা বড় সমস্যা কি জানেন? এদের অনেক বড় সংখ্যক একটা গোষ্ঠী অকাট মূর্খ, আহাম্মক। না, আমি মূর্খ বলতে স্কুল পাঠশালায় যায়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, এরকম কিছু বলছি না। এরা স্কুল পাঠশালায় গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশুনো করেছে, কিন্তু মূর্খামির কাজের বিষয় যেটা বলছি সেটা হচ্ছে ম্যাচুরিটি। একটা মানুষ শিক্ষিত হলে যে ম্যাচুরিটি দেখায় একটা অশিক্ষিত মানুষের তুলনায়, সেই ম্যাচুরিটির লেভেলটা এদের অনেক অনেক অংশে কম। অর্থাৎ কোনো জিনিস দেখলে সেটা সত্য কি মিথ্যে এটা যাচাই করার মতো ম্যাচুরিটি এদের ভিতরে আসেনি। কেউ একটা কিছু বললে সেটা সত্য না মিথ্যে সেটা ভেরিফাই করার মতো যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা এদের মধ্যে নেই। সেই দিক থেকে বললাম যে এরা অকাট মূর্খ। এবার এই প্রসঙ্গটা কেন এখানে টেনে আনলাম? কারণ ভাই, এদেরকে যতই বোঝানো হোক, সারা পৃথিবীকে প্রমাণ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, সারা পৃথিবীকে সেট করে দিয়েছি যে পাকিস্তানে ঢুকে কিভাবে ওদের গালে চড় মেরে এসেছি আমরা। ভারতীয় সেনাবাহিনী কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মানে সারা পৃথিবীকে ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ দিয়ে সারা পৃথিবীকে কনভিন্স করে দিয়েছি আমরা যে দেখুন পাকিস্তানে আমরা এই করে এসেছি। কিন্তু এখনও পর্যন্ত পাকিস্তান সিঙ্গেল একটা প্রমাণ দেখাতে পারেনি যে যে বিষয়গুলো তারা দাবি করেছে আমরা ভারতের এই করেছি ওই করেছি, দেখাতে পারেনি। সেই জন্যই এই রাজাকারদের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর তাকাত, ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা কতটা, যতই আমি বোঝাই না কেন এরা বুঝবে না। এরা ওই ভিখারি পাকিস্তানের কথাই বুঝবে। এই গতকাল একটা নিউজ বেরিয়েছে, সৌদি আরবে কয়েক হাজার পাকিস্তানি ভিখারিকে ধরে পাকিস্তানে পাঠানো হয়েছে। এখন আমি এই কথাটা বললাম, বিশ্বাস করবে না, আপনি এটা যাচাই করে নিতে পারেন নিউজ ওয়েবসাইটে গিয়ে যে হ্যাঁ সত্যি এরকম কিছু হয়েছে। তো সেই জন্যই আমি ধরে নিচ্ছি যে কোনো রাজাকার বা রাজাকারের বাচ্চা এই ভিডিওটি দেখছে না, কারণ তাদের সামনে এই কথাগুলো বলা মানে ওই ষাঁড় বা মহিষের সামনে বা কোনো পাগলের সামনে গিয়ে বকবক করার সমান। তো সেই জন্যই আমি ধরে নিচ্ছি যে এখানে কোনো রাজাকার বা রাজাকারের বাচ্চা নেই, কারণ এই তথ্যগুলো তাদের জন্য নয়। আসুন শুরু করি এবার যে ভারতীয় সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে জিহাদি এলিমেন্টগুলো বাজারে ছেড়ে রেখেছে তাদের জন্য ভারতীয় সেনাবাহিনী ঠিক কী অ্যাকশান এখন শুরু করেছে। দর্শক, আজ ভারতীয় সেনাবাহিনী একটি বেশ চমকপ্রদ ঘোষণা করেছে, আর এই ঘোষণার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে ভারত এখন ইউনূসের উপরে আর বিন্দুমাত্রও ভরসা রাখতে পারছে না। হ্যাঁ, যখন পশ্চিম দিক থেকে পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম দিকে আমরা ওই অপারেশন সিন্দুর পরিচালিত করছিলাম, তখন ভারতীয় সেনাবাহিনী কিন্তু শুধু পাকিস্তানের দিকেই নয়, আমরা এখন জানছি, বরং বাংলাদেশের দিকেও কড়া নজর রাখছিল। আপনারা যদি এখানে আশেপাশে রিপোর্টে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ভারতীয় সেনা আজ জানিয়েছে যে তারা তিস্তা প্রহর, যেমন অপারেশন সিন্দুর নাম ছিল না, তো সেরকম অপারেশনের নাম দেওয়া হয়ে গিয়েছে ভাই, তিস্তা প্রহর নামের একটি সামরিক মহড়া, মিলিটারি এক্সারসাইজ চালিয়েছে। আর এই মহড়ায় বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল, মানে ওই হালকা পাতলা কিছু না, বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম। এবং এই সব কিছুই ঘটেছে বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি শিলিগুড়ি করিডোরের পাশাপাশি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য দেওয়ার আগে
ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই আপনার অপারেশনের নাম কি, অপারেশন তিস্তা প্রহর, এই প্রহরের যে মিলিটারি এক্সারসাইজ হয়েছে তার যে অফিসিয়ালি ভিডিও রিলিজ করা হয়েছে, সেই ভিডিওটি আপনারা একবার দেখে আসুন, তারপর আমি ফিরে আসছি বিস্তারিত তথ্যে। দর্শক, এই বিশেষ মহড়ায় আর্মির আর্টিলারি, ট্যাঙ্ক, এমনকি আর্মির এভিয়েশন ইউনিট পর্যন্ত ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পুরো শক্তি নিয়ে পুরো দমে এই মহড়া চালানো হয়েছে। আর এটা শুধু মিডিয়া রিপোর্ট নয়, ভারতীয় সেনাবাহিনী নিজেই অফিসিয়ালি জানিয়েছে। একটু আগে যে ভিডিওটি দেখলেন সেটা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ভিডিও। সেনাবাহিনীর ত্রিশক্তি কোর এই মহড়াটি পরিচালনা করেছে এবং এটি তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে হয়েছে। দর্শক, নামটা লক্ষ্য করুন, তিস্তা প্রহর। এখানে কিন্তু তিস্তা নদীর কথা উল্লেখ রয়েছে। মনে আছে তো, কিছুদিন আগে ইউনুস এই একই জায়গায় চীনকে আমন্ত্রণ জানিয়েছিল। আর সেই জন্যই এখন ভারতের বার্তা স্পষ্ট, ভারত ইউনুসকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা তোমার উপরে নজর রাখছি, এখনও সময় আছে, সঠিক পথে ফিরে এসো, না হলে যেমন আমরা পাকিস্তানে তোমার প্রিয় মিত্রকে খেলা দেখিয়ে এসেছি, তেমনি তোমাকেও আমরা সামলাতে যথেষ্ট প্রস্তুত। দর্শক, চলুন সবার আগে একবার দেখে নেই এই তিস্তা প্রহর মহড়াটি ঠিক কী নিয়েছিল। দেখুন, এই মহড়া সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী নিজেই বলছে যে এখানে তাদের উদ্দেশ্য ছিল যৌথ অভিযান, জয়েন্ট অপারেশন। কেমনভাবে কাজ করে সেটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা ও যাচাই করে দেখা, পাশাপাশি প্রযুক্তি নির্ভর, মানে টেকনিক্যাল বিষয়বস্তু, প্রযুক্তি নির্ভর যুদ্ধ কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও ভালো মতো গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নদীভিত্তিক এলাকা বা রিভারাইন ট্রেনে কিভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায় সেই পরিকল্পনাগুলো এখানে বাস্তবে প্রয়োগ করে দেখা হয়েছে। আর এই মহড়াটি হয়েছে তিস্তা তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে, মানে শিলিগুড়ি করিডোরের একদম কাছাকাছি। আর আজ এই তথ্য সামনে এসেছে। কিন্তু বলে রাখি, এটা কবে থেকে চলছে সে ব্যাপারে কিন্তু কিছু জানা যায়নি, তবে অনেক দিন ধরেই চলছে সেটা নিশ্চিত জানা যাচ্ছে এই আপনার বিষয়টা। এবার প্রশ্ন আসে, এতে কারা অংশ নিয়েছিল? দর্শক, ইনফ্যান্ট্রি ইউনিট, আর্মার্ড কোর্ট, আর্টিলারি, মেকানাইজড ইনফ্যান্ট্রি, প্যারা স্পেশাল ফোর্স, আর্মি এভিয়েশন ইউনিট, ইঞ্জিনিয়ার কোর, সিগন্যাল কোর, এই এতগুলো বিষয় অংশ নিয়েছিল। এবং সেনাবাহিনীর মতে এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল অপারেশনাল প্রস্তুতি, যেন সেনারা নদী পথ ঘেরা বা ওই জঙ্গল পথ ঘেরা ওই সমস্ত এলাকায় ভালো মতো দক্ষতার সাথে দ্রুত ও কার্যকারী অভিযান চালাতে পারে। তাছাড়া আছে যৌথ সমন্বয়, মানে বিভিন্ন ইউনিট যেমন ইনফ্যান্ট্রি, আর্টিলারি, ট্যাঙ্ক, প্যারা স্পেশাল ফোর্স সবাই মিলে কিভাবে একসঙ্গে কাজ করে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারে, সেটাই ছিল এই মহড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এবার তৃতীয়ত যদি দেখেন,
এখন যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কতটা বিশাল হয়ে উঠেছে সেটা অপারেশন সিন্দুরের পর আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। দর্শক, সেখানে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে যে আমরা প্রস্তুত, বিমান বাহিনীও দেখিয়েছে তারা সম্পূর্ণ প্রস্তুত। তেমনি এখানেও সেনাবাহিনী স্পষ্টভাবে দেখিয়ে দিতে চেয়েছে যে তারা প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্যও পুরোপুরি প্রস্তুত। নতুন প্রজন্মের যেসব অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার হয় সেগুলো এই মহড়ায় পরীক্ষা ও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি এখানে র্যাপিড মোবিলিটি বা সেনাবাহিনীর দ্রুত চলাচলের দিকেও জোর দেওয়া হয়েছে, যাতে দ্রুত ফোর্স মোতায়েন করা যায়, দ্রুত রেসপন্স দেওয়া যায়। এখানে আরেকটি বড় বিষয় ছিল সব ধরনের ট্রেনে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, বিশেষ করে উত্তরবঙ্গের নদী ও পাহাড়ে ঘেরা অঞ্চল, সেখানে কিভাবে সফলভাবে অপারেশন চালানো যায় সেটার দিকেও কাজ হয়েছে। তাই এখন সম্ভবত ইউনূস এই পরিস্থিতি দেখে বেশ ঘাবড়ে গিয়েছেন। আসল কথা হলো ইউনূসের জন্য বিএসএফই যথেষ্ট শক্তিশালী, তবে সেনাবাহিনী এখন আরও এক ধাপ এগিয়ে যা যা প্রস্তুতি নিচ্ছে সেটাই এখন চোখে পড়ার মতো বিষয়। ইউনূস যদি ভেবে থাকেন যে ভারত কিছুই করবে না আর তিনি যা খুশি তাই করে যাবেন, তাহলে সেটা একেবারেই ভুল ধারণা। ভারত যে প্রতিউত্তর দেবে এবং সেটা দেওয়ার জন্য এখন যথাযথ প্রস্তুত, সেটাই এই মহড়ার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে মোদী সরকার। দেখুন, একটা জিনিস এখন একেবারে পরিষ্কার, ভারত এখন আর বাংলাদেশকে ফ্রেন্ডলি পাওয়ার হিসাবে দেখছে না, যেটা শেখ হাসিনার সময়ে ছিল। একেবারে স্পষ্ট বার্তা ভারত জানিয়ে দিয়েছে, ইউনূসের উপরে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। এই একজন মানুষের জন্যই আজ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যেখানে অবিশ্বাস তৈরি হয়েছে। আর এই সব কিছুর জন্যই দায়ী একমাত্র ব্যক্তি ওই ইউনূস। যেভাবে এবার আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি যে এবার যদি কোনো সন্ত্রাসী হামলা হয় সেটা যুদ্ধের সামিল হবে আর আমরা ঘরে ঢুকে মেরে আসব, ঠিক একই ভাষায় ইউনূসকেও হুঁশিয়ার করে দিয়েছে ভারত সরকার। ভারত এই মুহূর্তে প্রস্তুত, মানে আপনি এখানে যা যা দেখছেন, আর্মি, ট্যাঙ্ক, আর্টিলারি সব রেডি, ইঞ্জিন চালু, শুধু অর্ডারের অপেক্ষায়। নদী এলাকা হোক আর জঙ্গল এলাকা হোক, পাহাড়ি এলাকা হোক, ভারতীয় সেনা সব ধরনের আবহাওয়ায় যুদ্ধের জন্য প্রস্তুত। এবং বন্ধুরা, এই বার্তাটি শুধু ইউনূসকে নয়, চীনকেও দেয়া হয়েছে। যখন আমরা পশ্চিমে পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের এয়ারবেসগুলো ঢাঁই ঢাঁই করে উড়িয়ে দিয়ে এসেছি, ঠিক তখনই পূর্ব দিকেও সেনা মোতায়েন ছিল। তাই চীন যেন ভুলেও না ভাবে দুদিক থেকে আক্রমণ করলে ভারত দুর্বল হয়ে পড়বে। ভারত পরিষ্কার করে দিয়েছে, ভাই 2 ফ্রন্ট ওয়ার নয়, 3 ফ্রন্ট ওয়ারের জন্য ভারত এখন প্রস্তুত। এটা সেই 30 বছর 20 বছর আগের ভারত নয়, এখন 3 ফ্রন্ট ওয়ারের জন্য ভারত প্রস্তুত। এরা স্বপ্ন দেখে 3 ফ্রন্ট ওয়ারে ভারতকে উলঝে দেব, ভারতকে ফাঁসিয়ে দেব, দিয়ে আমরা কামাল দেখাবো। তো সেটাই ভারত পরিষ্কার করেছে, ঘাবড়াবেন না, আমরা 1 নয় 2 নয় 3 ফ্রন্ট ওয়ারের জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, তো দর্শক, এই যা যা তথ্য, যা যা বিষয় এত সময় জানলেন, এগুলো জানার পর কি মনে হচ্ছে আপনার? এই এত বছর পর এসে বাংলাদেশ বর্ডারের কাছে, শিলিগুড়ি করিডোরের কাছে কেন এত বড় একটা যুদ্ধ মহড়া হয়ে গেল এবং কেন সেনাবাহিনী এইভাবে প্রস্তুতি নিচ্ছে? এই দিকে নিশ্চিত কিছু বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তা না হলে কিভাবে ভারতীয় সেনাবাহিনী এরকম অফিসিয়াল পোস্ট দেয় এবং ভারত সরকার শিলিগুড়ি করিডোরের কাছে এত বড় একটা অপারেশন কন্ডাক্ট করে? নিশ্চিত কিছু বড়র আশঙ্কা, নিশ্চিত কিছু বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।